এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। $2 বিলিয়ন বেশি বিলাসবহুল অ্যান্টিলিয়া, পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি। তার টেলিকম বিপ্লব যেও পুরো ভারতের ইন্টারনেট ব্যবস্থাকে বদলে দিয়েছে। একটি পরিবার যারা ভারতের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যের মালিক। কিন্তু তার সফলতার পথে বাধাও কম ছিল না। আমরা আজ জানবো কিভাবে মুকেশ আম্বানি পরিণত হলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনীতে। কি সেই গোপন ফর্মুলা যা তাকে এনে দিল সাফল্যের চূড়ায়। এছাড়াও থাকছে তার পরিবারের বিলাসবহুল জীবনযাপন, উত্থান পতন, খুঁটিনাটি সবকিছু। ছোট্ট একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শুরু করছি। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানি পান করেন তার 750 মিলিমিটার পানির বোতলের দাম $60,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 78 লক্ষ টাকা। বুঝুন অবস্থা। আর এরকম আরো চমকপ্রদ তথ্য থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। চলুন শুরু করি মুকেশ আম্বানির ধনী হয়ে ওঠার পেছনের রহস্য। একটা কথা আমরা প্রায় শুনতে পাই, শূন্য থেকে শীর্ষ ধনী হয়ে ওঠা এটা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়। তারা জেনে নিক মুকেশ আম্বানির কথা। শুরুটা হয়েছিল মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির হাত ধরে। তার পুরো নাম ধীরাজলাল হীরাচাঁদ আম্বানি। তিনি 1932 সালের 28 ডিসেম্বর ভারতের গুজরাটের জুনাগড় জেলার এক প্রত্যন্ত গ্রামে হীরাচাঁদ আম্বানি ও জামনার সংসারে জন্মগ্রহণ করেন। বাবা হীরাচাঁদ ছিলেন সামান্য স্কুল শিক্ষক। ধীরুভাই ছোটবেলায় বুঝতে পারতেন বাবার সামান্য আয় দিয়ে সংসার চলছে কোনো মতে, তাই তিনি চিন্তা করতেন কিভাবে টাকা আয় করা যায়। পরিবারের আর্থিক সংকটের কথা চিন্তা করেই মাধ্যমিক পাশের পর লেখাপড়া ছেড়ে দেন, নেমে পড়েন কাজের সন্ধানে। তখন তার বড় ভাই রামদিকলাল আম্বানি কাজ করতেন ইয়েমেনের বন্দরনগরী ইডেনে। ধীরুভাই চলে আসেন ইডেনে। সেখানে গিয়ে এবেসে অ্যান্ড কোংতে মাত্র 300 রুপির বিনিময়ে কাজ নিলেন। এই কোম্পানিতে চাকরি করে তেলের ব্যবসা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন। কর্মক্ষেত্র ছিল একটি পেট্রোল স্টেশন, আর তার কাজ ছিল গ্যাস ভরা ও অর্থ আদায় করা। এক পর্যায়ে তিনি সেলস ম্যানেজার পদে প্রমোশন পান। বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিদের সাথে তিনি কথা বলতেন। এর মধ্যে তিনি ইংরেজি ও আরবি ভাষাটাও রপ্ত করে নেন ভালোভাবেই। এরপর তার বেতন বেড়ে দাঁড়ায় 1100 রুপিতে। শুধু তাই না, তিনি পুরাতন কর্মচারীদের কাছ থেকে অনেক কিছু জেনে নিতেন। তাদের থেকে সে ব্যবসার সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় জেনে নিতেন। সেই সময় কর্মীরা 25 পয়সায় এক কাপ চা পেতেন, কিন্তু ধীরুভাই চা খেতেন একটি রেস্টুরেন্টে। সেখানে চায়ের দাম ছিল 1 টাকা। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, তাই তো? এই 1 টাকার চা কিভাবে ধীরুভাই আম্বানির ভাগ্য বদলে দিয়েছিল সেটা আমি আপনাদের সামনে বলছি। ধীরুভাই তার পরিবার নিয়ে ইডেন থেকে মুম্বাই চলে আসেন শুধুমাত্র ব্যবসার জন্য। তিনি তার ছোট ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেন, আর সেইখানে তিনি তার শেষ সম্বল 15,000 টাকা লাগিয়ে দেন ব্যবসায়। তার ব্যবসা ছিল ইডেন থেকে পলিস্টার সুতো আমদানি করা, আর ভারত থেকে মশলা রপ্তানি করতেন ইডেনে। 1964 সালে ধীরুভাই তার পার্টনার চম্পকলালের সাথে ব্যবসায়িক একটা জিনিস নিয়ে মতপার্থক্য দেখা দেয়। ধীরুভাই তাকে বলেন, চলো ব্যবসার ক্ষেত্রে আমরা একটা ঝুঁকি নিই। ঝুঁকি ছাড়া ব্যবসা বাড়ানো সম্ভব না। কিন্তু তার পার্টনার বলেছিলেন সে ঝুঁকি নেবে না, তাই তাদের মধ্যে ব্যবসায়িক ভাঙন ধরে। এরপর 1965 সালে তারা আলাদা হয়ে যায়। ঠিক তার পরের বছর 1966 সালে ধীরুভাই সুতার একটি কোম্পানি খোলেন। তার নাম দেন রিলায়েন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড। তিনি মাসের পর মাস মিলে পড়ে থাকতেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তার কর্মীদের সাথে খুব সুন্দর ব্যবহার করতেন। এমনকি তাদের সাথে একসাথে খাবার খেতেন, সুখ দুঃখের কথা বলতেন। আর ঠিক মুকেশ আম্বানিও বাবার মতো তার কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন এবং প্রচুর সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এ ব্যাপারে একটু পরে বলছি। তার আগে ধীরুভাই আম্বানির আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি, তা না হলে আমাদের এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে। এরপর ধীরুভাই উচ্চমানের পলিস্টার সুতো কিনে আনেন, কিন্তু সেই সুতো কেনার মতো বাজারে কোনো ক্রেতা ছিল না। কিন্তু তাই বলে তিনি থেমে থাকেননি। তিনি নিজে ক্ষুদ্র ব্যবসায়ীদের আড়তে গিয়ে সেই সুতা বিক্রি করতেন, তাও আবার বাজার মূল্য থেকে কম দামে, যাতে করে তিনি ব্যবসায়িকভাবে পরিচিতি লাভ করতে পারেন। এদিকে বিশ্ব ব্যাংকের পরিদর্শক তার সুতা দেখতে এসেছিলেন এবং তারা বলেছিলেন ধীরুভাইয়ের পলিস্টার সুতা বিশ্বমানের। এটা ছিল ধীরুভাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার পলিস্টার সুতা বাজার দখল করে ফেলে। এরপর 1973 সালের 8 মে ধীরুভাই কোম্পানির নাম বদলে ফেলেন, নাম দেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। এই পর্যায়ে এসে কোম্পানির সম্পদ বেড়ে দাঁড়ায় 20 কোটি রুপিতে। ধীরুভাইয়ের স্বপ্ন বড় হওয়াতে তিনি 20 কোটি রুপির কোম্পানিতেও অতটা সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইতেন তার কোম্পানি চলে যাক মানুষের ধরাছোঁয়ার বাইরে।
কিন্তু কিভাবে করবেন এই স্বপ্ন পূরণ? অনেক চিন্তাভাবনা করার পর তিনি বুঝতে পারলেন তার স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজন অর্থ। এরপর তিনি ব্যাংকে যান লোন নিতে, কিন্তু ব্যাংক তাকে লোন দিতে অস্বীকার করে। তবুও তিনি থেমে থাকেননি, বিভিন্ন পদক্ষেপ নিতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখতে পান ওই সময় শেয়ার বাজারে ধনীদের বিচরণ, আর মধ্যবিত্তরা ছিল অনেক দূরে। তাই তিনি 1975 সালে রিলায়েন্সকে পাবলিক লিমিটেড কোম্পানি করে দেন, আর তার কোম্পানির জন্য প্রায় 28 লক্ষ শেয়ার বাজারে ছেড়ে দেন। বেশিরভাগ শেয়ার কিনে নেন মধ্যবিত্তরা। শেয়ার বাজার থেকে তুলে নিয়েছিলেন 14 কোটি টাকা। উচ্চ হারে লাভের অংশ ফেরত দিতে শুরু করেছিলেন শেয়ার হোল্ডারদের। আর এ কারণে শেয়ার বাজারে তিনি হয়ে ওঠেন সবার পছন্দের মাথার তাজ হিসেবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে ভালোবাসতেন ধীরুভাই। তাই 1973 সালে নিয়ে এসেছিলেন রিলায়েন্সের নিজস্ব কাপড়ের ব্র্যান্ড বিমল। বড় ভাই রামলিক লালের ছেলে বিমলের নামে রেখেছিলেন ব্র্যান্ডের নাম। সেই সময় ধীরুভাইয়ের মার্কেটিং পলিসি ছিল অনন্য। বিজ্ঞাপনের কাজে লাগিয়েছিলেন সে সময়ের নামে দামি চিত্রতারকা, মডেল ও ক্রিকেটারদের। এই যুগান্তকারী পদক্ষেপের জন্য ভারত জুড়ে হইচই ফেলে দেয়। তখনই ধীরুভাইয়ের নাম হয়ে যায় পলস্টার কিং। এদিকে মুকেশ আম্বানি তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে MBA করছিলেন। এর মধ্যে তাকে ভারতে চলে আসতে হয়, কারণ ওই সময় ধীরুভাই সরকার থেকে পলিস্টার ফিল্মেটের এই সুতা তৈরি করার লাইসেন্স পেয়ে যায়। এই স্পেশাল সুতাটি তৈরি করবার জন্য ধীরুভাই আম্বানি পাতালগঙ্গা, মহারাষ্ট্রতে একটি ফ্যাক্টরি তৈরি করেন। মূলত ওই সময় ধীরুভাই আম্বানির ব্যবসা আকাশচুম্বী, যার কারণে মুকেশ আম্বানিকে ভারতে চলে আসতে হয়, যাতে তার বাবা ধীরুভাই আম্বানিকে সাহায্য করতে পারেন। আসলে ধীরুভাই মুকেশ আম্বানিকে কল করেন এবং দেশে আসতে বলেন। মুকেশ আম্বানি MBA ডিগ্রি কমপ্লিট না করেই ভারতে চলে আসেন। আর এভাবেই মুকেশ আম্বানি 24 বছর বয়সে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আসার পর মুকেশ আম্বানি রাশিক ভাই, যে কিনা ধীরুভাই আম্বানির ম্যানেজার ছিল, তার আন্ডারে কাজ করতে শুরু করেন। কিছুদিন তার আন্ডারে কাজ করবার পরে ধীরুভাই আম্বানি মুকেশ আম্বানিকে নিজের ইচ্ছামতো কাজ করবার অধিকার দিয়ে দেন। মুকেশ আম্বানি যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু শর্ত ছিল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধীরুভাই আম্বানির সাথে পরামর্শ করে নেওয়া। 1985 সালে রাশিক ভাইয়ের মৃত্যুর পরে পলিস্টার ফিল্মেন্টের তৈরি যে কারখানা ছিল, সেই কারখানার সমস্ত দায়িত্ব চলে আসে মুকেশ আম্বানির কাছে। এত বড় দায়িত্ব মুকেশ আম্বানি খুব ভালোভাবে সামলে নিয়েছিলেন। এরপর 1986 সালে আম্বানির পরিবার একটা শক পায়। সেই সময় ধীরুভাই আম্বানির ব্রেন স্ট্রোক হয়, আর কোম্পানির সব দায়িত্ব মুকেশ আম্বানি আর তার ছোট ভাই অনিল আম্বানির উপর পড়ে। কিন্তু তখন দুই ভাই মিলে খুব ভালোভাবে তার বাবার এই দায়িত্ব সামলে নিয়েছিলেন। কিন্তু ধীরুভাইয়ের এই ব্রেন স্ট্রোকের কারণে তার ডান হাত একেবারে অকেজো হয়ে গিয়েছিল। এরপর মুকেশ আম্বানি তার বাবার ডান হাত হয়ে যায়। মুকেশ আম্বানি শুধু তার বাবার ব্যবসায় চালায়নি, এর সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে কিভাবে বৃদ্ধি করা যায় সে পরিকল্পনাও তৈরি করে ফেলেছিলেন। এরপর 1991 সালে মুকেশ আম্বানি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করে। এরপর রিলায়েন্স কোম্পানি 1995 সালে রিলায়েন্স কমিউনিকেশন সেক্টর খুলে বসে। এরপর 1998 সালে সাধারণ মানুষের কথা চিন্তা করে মুকেশ আম্বানি LPG গ্যাস তৈরি করার চিন্তাভাবনা করেন এবং গ্যাস সেক্টরে প্রথমবারের মতো পা রাখেন। এরপর তিনি তৈরি করলেন রিলায়েন্স গ্যাস কোম্পানি। এভাবে মুকেশ আম্বানি তার দূরদর্শিতা এবং তীক্ষ্ণ চিন্তা দিয়ে একের পর এক নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে থাকেন, আর রিলায়েন্সকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে এক উচ্চ শিখরে। 2002 সালে মারা যান ধীরুভাই। এরপরে মুকেশ ও অনিল দুই ভাই সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। ধীরুভাই কোনো উইল না করে যাওয়ায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল প্রায় 10 বছর ধরে। অবশেষে তাদের মা কোকিলা এই বিবাদ মেটাতে এগিয়ে আসেন। মা অনিলকে বিদ্যুৎ, আর্থিক পরিষেবা এবং টেলিকম বাণিজ্য দেন, যার মূল্য সেই সময় 25,000 কোটি টাকারও বেশি। এদিকে টেক্সটাইল, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল এবং পরিশোধনের নিয়ন্ত্রণ দেওয়া হয় মুকেশকে। মুকেশ আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অনিল আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলি রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ বা রিলায়েন্স গ্রুপ নামে পরিচিত। এরপর মুকেশ আম্বানি নতুন করে যাত্রা শুরু করেন। তার তখন প্রধান আয়ের উৎস ছিল জামনগর পেট্রোলিয়াম রিফাইনারি। এরপর 2006 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিটেল মার্কেটে পা রাখেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পুরো দেশে শপিং মল খুলে বসে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল রিলায়েন্স ফ্রেশ কোম্পানি, যা পুরো ভারত জুড়ে 1500 বেশি শাখা রয়েছে। তবে মুকেশ আম্বানির সব থেকে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ ছিল
তা হলো টেলিকম সেক্টরটিকে শক্তভাবে ধারণ করা। মুকেশ আম্বানির সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল টেলিকম সেক্টরে প্রবেশ। একই সাথে 2016 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস জিও চালু করেন। জিও প্রতিষ্ঠা ছিল এই বাণিজ্যে তার সবচেয়ে যুগান্তকারী ধাপ, যা ভারতের টেলিকম সেক্টর পুরোপুরি বদলে যায়। আজ 42 কোটির বেশি মানুষ জিও ব্যবহার করছে। আপনাদের কি মনে আছে আমি বলেছিলাম 1 টাকার চা ধীরুভাইয়ের ভাগ্য বদলে দিয়েছিল? হ্যাঁ, সেটা কিভাবে তা আমি এখন আপনাদের বলছি। ওই সময় ধীরুভাই যে রেস্টুরেন্টে চা খেতে যেতেন, সেই রেস্টুরেন্টে আসতো বিভিন্ন ধনী ব্যবসায়ী ও কোম্পানির এজেন্টরা। তিনি তখন নিজে তাদের কাছে গিয়ে ব্যবসার সব খুঁটিনাটি বিষয়ে জানতে চাইতেন এবং তিনি অনেক কিছু জানতে পেরেছিলেন ব্যবসা সম্পর্কে। আর সেদিন যদি ধীরুভাই কোম্পানির কর্মীদের সাথে 25 পয়সা চা খেতে যেতেন, তাহলে সারা জীবন একজন সামান্য কোম্পানির কর্মী হয়ে থাকতে হতো। তার স্বপ্ন বড় ছিল, তাই তিনি কোম্পানির কর্মী থেকে কোম্পানির মালিক হতে পেরেছেন। আমাদের নিজেদের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে, তাহলে আমরাও জীবনে বড় কিছু হতে পারবো। জীবনে অসম্ভব বলে কিছু নেই, শুধু প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি। যেমন মুকেশ আম্বানি প্রমাণ করেছেন যে স্বপ্ন, সঠিক পরিকল্পনা, দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রম দিয়ে পৃথিবীর শীর্ষে ওঠা সম্ভব। মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন, আর তার 27 তলা বাড়ি অ্যান্টিলিয়া নিজে যেন তার প্রভাবশালী অবস্থানের সাক্ষী। এখন আমরা সংক্ষেপে জানবো মুকেশ পরিবারের বিলাসী জীবন। মুকেশ আম্বানি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি নিজের জন্য তেমন কিছু খরচ করেন না, কিন্তু তিনি তার পরিবারের জন্য পানির মতো টাকা খরচ করেন। যেমন তার স্ত্রী নীতা আম্বানির বার্থডে পার্টিতে খরচ করেছিলেন 220 কোটি টাকা, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি বার্থডে পার্টি। এদিকে তার মেয়ের বিয়েতে খরচ করেছিলেন 700 কোটি টাকা। তার 27 তলা বাড়ি অ্যান্টেলিয়া নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। আর এখন আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।